এই কাহিনী হলো সাতনা গ্রামের, যেখানে বদ্রী নারায়ণ একসময় বিদ্যুতের গাছের স্থাপনা করেছিলেন। সেই সময় বৃক্ষদেব এসে সাতনা গ্রামে বিদ্যুতের গাছ আর বিদ্যুতের বরদান দিয়ে চলে গেছিলেন। সেই গ্রামে বরুণ আর তার অনেকগুলো বন্ধুও থাকত। গ্রাম থেকে বিদ্যুতের সমস্যা দূর হয়ে গেছিল, কিন্তু গুড্ডু আর তার স্ত্রী আর্থিক সমস্যায় এখনো ছিল। সাতনা গ্রামে গরম প্রচণ্ডভাবে পড়েছিল। গ্রামের নদী, পুকুর সব কিছু শুকিয়ে গেছিল। এত গরম আমাদের গ্রামে যে কিছুই বুঝতে পারছি না। আরে পাখাও তো গরম হাওয়া টেনে আনছে। এখন আমরা কি করব? আমার তো এরকম মনে হচ্ছে যেন সূর্যদেব আমাদের গ্রামের আশেপাশেই আছেন। এত গরম কি করে সহ্য করব আমরা? চলো চলো, আমাকে অনেক কাজ করতে হবে, আর কালকে সকালে মাটির জিনিসপত্র বিক্রি করতে যেতে হবে। গুড্ডু সারা রাত জেগে মাটির মূর্তি আর মাটির অনেকগুলো বাসনপত্র বানায়, আর পরের দিন ওগুলো বিক্রি করতে বাজারে চলে যায়। সকাল থেকে এরকম কড়কড়ে রোদের সামনে দাঁড়িয়ে রয়েছি, একটা কলসিও বিক্রি হলো না, আর কোনো মূর্তিও বিক্রি হলো না। গুড্ডু সারা দুপুর ওখানেই দাঁড়িয়েছিল, কিন্তু তার মাটির একটাও জিনিস বিক্রি হলো না, আর ও ক্লান্ত হয়ে বাড়ির দিকে চলে গেল। তক্ষুনি ওখানে ও দেখতে পেল বদ্রী নারায়ণ পণ্ডিত মশাই। গুড্ডু, কোথা থেকে আসছো? আরে কি, দেখে তো খুব ক্লান্ত মনে হচ্ছে তোমায়। কি হয়েছে? কি আর বলবো পণ্ডিত মশাই, আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। একটাও কলসি বিক্রি হলো না, আর মূর্তিও বিক্রি হলো না। তোমার অবস্থা আমি খুব ভালো করেই বুঝি, কিন্তু আমার কাছে তো কোনো উপায়ও নেই, তাই না? আজকে এসে তুমি আমাদের বাড়ি থেকে খাবার নিয়ে যেও। আপনার এই উপকার আমি কখনো ভুলবো না। সেই রাত্রিবেলা গুড্ডু বদ্রী নারায়ণের পণ্ডিতের ওখান থেকে খাবার এনে নিজের স্ত্রীর সাথে মিলেমিশে খেয়ে নেয়। আজকে আমরা পণ্ডিতের ওখান থেকে খাবারটা খেয়ে নিলাম, কিন্তু কালকে আমরা কি করব? তুমি কালকের চিন্তা করো না। কালকে আমি আবার মাটির জিনিসপত্র বিক্রি করার জন্য বাজারে যাব, ঠিক আছে? তুমি তোমার খেয়াল রেখো কিন্তু। গুড্ডু দ্বিতীয় দিনও নিজের জিনিসপত্র নিয়ে বাজারের দিকে চলে যায়। এটাই আমার শেষ দিন, এই মাটির জিনিসপত্রগুলো আমি এখানেই ফেলে দেব। গুড্ডু নিজের মাটির বানানো জিনিসপত্র ফেলে দেওয়ার জন্য বেরিয়ে পড়ে। ততক্ষণই ওখানে একজন ব্যক্তি একটা বড় ঠেলা গাড়িতে কম্বল পরে গুড্ডুকে দেখা দেয়। এত গরমে এই লোকটা দৌড়ে দৌড়ে কোথা থেকে আসছে? আর এ তো আমাদের গ্রামের বরুণ, যে বিদ্যুতের তার বিক্রি করতে গিয়ে ধরা পড়েছিল। এই যে গুড্ডু, 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 খুব ভালো বাবা, তোমাকে দেখতে পেলাম। আর এই ঠেলা গাড়িতে এসি রাখা আছে। আরে এটা চুরি করার কি দরকার ছিল? তুমি তো এটা কিনতে পারতে, তাই না? আরে আমি তো বলছি এটা দিয়ে আমাদের কোনো ক্ষতি হবে না, বরং এটা দিয়ে আমরা ভালো কাজে ব্যবহার করতে পারি। যে বরুণ ওই এসিকে গুড্ডুর কাছে ছেড়েই চলে যায়, কিন্তু গুড্ডু ওই এসিটাকে দেখে ভাবতে শুরু করে, এই এসিটাই অদ্ভুত দেখতে লাগছে, এটা আমি বরং আমার গ্রামে নিয়ে যাই। ওখানে নিয়ে গেলে অন্ততপক্ষে গ্রামের লোকেরা দেখতে তো পাবে যে এসি আবার কাকে বলে। গুড্ডু ওই খারাপ এসিটাকে নিজের গ্রামে নিয়ে চলে যায় আর ওই বিদ্যুতের গাছের কাছে রেখে দেয়। এসি রাখা মাত্রই সমস্ত গ্রামবাসীরা ওখানেই একত্রিত হয় আর গুড্ডুর কাছে জিজ্ঞাসা করে, আরে গুড্ডু বাছা, এটা আবার কি নিয়ে এসেছো? এ তো অদ্ভুত একটা জিনিস দেখছি, কি ব্যাপার? এর কি কাজ? এটা হলো একটা এসি, এটা বাড়িতে লাগালে পরে বাড়িটা ঠান্ডা থাকে। হ্যাঁ, যদি তাই হয় তাহলে এটাকে গাছে লাগিয়ে দাও তো, গ্রামে ঠান্ডা হয়ে যাবে গ্রামটা। এমনিতে এটা এখন খারাপ, এটা বাড়িতে গিয়ে এটাকে ঠিক করতে হবে যে আগে। গুড্ডু সেই খারাপ এসিটাকে নিজের বাড়িতে নিয়ে আসে আর তাকে বানানোর চেষ্টা করে দেয়। অনেক রাত হয়ে গেছিল। হঠাৎ করে ওই এসিটা আলোকিত হয়ে ওঠে আর তার থেকে তীব্র আলো আসতে শুরু করে। ওই তীব্র আলোকিত এসিটা নিয়ে যায় আর ও চলে যায় সেই বিদ্যুতের গাছের কাছেই। এই যে দেখো, এসিটা ঝলমল করছে, কিছু একটা হয়েছে মনে হচ্ছে। এসো এসো, তাড়াতাড়ি এসো। সমস্ত গ্রামবাসীরা ওই বিদ্যুতের গাছের কাছে জমা হয় আর দেখে যে ওখানে গুড্ডু ওই আলোকিত এসিটা নিয়ে দাঁড়িয়ে আছে। গুড্ডু ওদেরকে সমস্ত কথা বলে দেয়। তখন বদ্রী নারায়ণ পণ্ডিত মশাই এই কথাটা শুনে বলতে শুরু করেন,
আরে এটা কোনো চিন্তার ব্যাপার নয়, এটা নিশ্চয়ই প্রকৃতি দেবতা আমাদেরকে কিছু বলতে চান। আরে আবার সেই বিশ্বাসের কথা। বরুণের এই কথা বলা মাত্রই বিদ্যুতের গাছ চমকাতে শুরু করে আর বৃক্ষ দেবতা প্রকট হয়ে বলেন, এই চমৎকারী এসির সাহায্যে এই গ্রামে জলের সমস্যা দূর হয়ে যাবে। এই মাটির এসিটাকে এই বিদ্যুতের গাছে লাগিয়ে দাও, এটা খুব ভালো কারিগরি করতে পারবে। আমাদের গ্রামে সব থেকে মাটির ভালো কাজ করতে পারে শুধুমাত্র গুড্ডু। এই গাছের মাটির সাহায্যে তুমি একটা এসি তৈরি করে দাও, তাহলেই এই গ্রামের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। এইটুকু বলেই বৃক্ষ দেবতা ওখান থেকে অদৃশ্য হয়ে যান। গুড্ডু গিয়ে নিজের মাটির কায়দায় ঠিক হুবহু সেরকমই এসি বানিয়ে দেয় আর খারাপ মেশিনকে নিজের মাটির এসিতে লাগিয়ে দেয় আর নিজের একটা বড় মাটির এসি বানিয়ে তৈরি করে ফেলে। মাটির এসি তৈরি হয়ে গেছে, ঈশ্বর যেমন বলে গেছেন আমাদেরকে বিদ্যুতের গাছে লাগিয়ে দিয়েছি আমি ওটা। কি জানি, দেখা যাক কি হয়। গুড্ডু মাটির এসি ওই বিদ্যুতের গাছে লাগিয়ে দেয়। এবার দেখো আমার প্রভুর কৃপা, দেখো এই মাটির এসির সাহায্যে আমাদের গ্রামের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। মাটির এসির গাছে লাগানোর পরই গ্রামে ঠান্ডা হাওয়া চলতে শুরু করে, যেন গ্রামে বরফের বৃষ্টি হচ্ছিল। পুরো গ্রামে সূর্যের গরমের কোনো প্রভাবই পড়ছিল না। ও আমার তো ঠান্ডা লাগছে গো। আমার দাঁতগুলো কটকট করে করছে, ওর বাবা গো, উই বাবা। মাটির এসি এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল যে গ্রামের শুকনো পুকুরও বরফ জমে যায়। গ্রামের সমস্ত কুয়ো ছিল শুকিয়ে গেছিল, সেগুলো বরফে জমে যায়। এই দেখো আমাদের গ্রামের কুয়ো দেখছি বরফ হয়ে গেছে। যদি এইভাবে চলতে থাকে তাহলে বাইরে থেকে আর জল আনতে হবে না আমাদের। বাহ, ব্যাপারটা পুরো জমে গেল। এই না হলে মজা। প্রভুর অশেষ কৃপা আমাদের উপরে দেখা দিয়েছে। বাবারে, খুব বাঁচলাম আমরা। আহা, গ্রামবাসীরা সুখী সুখী থাকতে শুরু করে। মাটির এসির কারণে সবকিছু ভালো হয়ে গেছিল। কিন্তু এই কথাটা জঙ্গলে থাকা ডাকাতরা শুনতে পেরে যায়। ওরা একটা ষড়যন্ত্র বাঁধল। কিছু একটা করতেই হবে। শুধু সীতাপুরই এরকম বরফ পড়ছে, সবাই খুব খুশি, আর আমরা এখানে বসে বসে গরমে কষ্ট পাচ্ছি। হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। আর তার উপর আবার আমি তো এটাও শুনলাম যে জাদুই মাটির এসি একটা গ্রামে লাগিয়েছে ওরা। আচ্ছা, আমরা বরং ওই মাটির এসিটা চুরি করে নিই, তাহলে সব একদম আগের মতো হবে, কি বলো? দুজন ডাকু সুযোগ পেতেই গ্রামে চলে আসে আর মাটির এসিটা চুরি করার চেষ্টা করে। মাটির এসির জাদুর কারণে ওরা দুজন বরফের হয়ে যায়। আরে ঠান্ডা, মরে গেলাম, ঠান্ডা, সব শুকিয়ে গেল। ওরে বাবা রে, আমি আর ছড়বো না। আর আমি আপনার সাথে থাকার ছেড়ে দেবো, আমাদের ক্ষমা করে দাও। সমস্ত গ্রামবাসীরা ওদের চিৎকার শুনে ওখানে একত্রিত হয় আর ওদেরকে বরফের হয়ে যেতে দেখে হাসতে শুরু করে। ভালোই হয়েছে, ভালোই হয়েছে। আর এইভাবেই মাটির এসির সাহায্যে সবাই নিজের নিজের জীবন হাসি খুশি কাটাতে থাকে। রানীগঞ্জ নামে একটা সুন্দর গ্রাম ছিল। ওখানকার লোকেরা খুব পরিশ্রমী আর গুণীও ছিল। তার সাথে গ্রামবাসীদের প্রতি সম্মান আর আদর ভালোবাসা করতেও খুব ভালোভাবেই জানত। সেই গ্রামে সুমিত নিজের পরিবারের সাথে বাস করত আর চাষবাস করত। গ্রামের সবাই সুমিতের কথা মানত আর বুঝতেও পারত। ওঠো গো, সকাল হয়ে গেছে, চলো খেতে কাজ করতে যেতে হবে। যদি বেশি দেরি হয়ে যায় তাহলে রোদ্দুর চলে আসবে আর আমরা কাজ করতে পারবো না, বলো তো? হ্যাঁ গো। এই কথাটা তুমি একদম ঠিক বলেছ। চলো যাই, আর একটু আসতে বলো, না হলে বাবা উঠে পড়বে। সুমিতের বাবার ভুলে যাওয়ার রোগ ছিল, সেই কারণে সুমিত তার পুরো দেখাশোনা করত। কতক্ষণ হয়ে গেল, আমি সকাল থেকে পরিশ্রম করেই চলেছি, আর তুমি ওখানে বসে বসে ছায়ায় আনন্দ নিচ্ছ। তাহলে তুমিও এসে বসে পড়ো না, কেন এত চিন্তিত হচ্ছ বলো তো? কোথায় বসবো? যদি বসে পড়ি তাহলে কাজটা কে করবে? শ্বশুর বাড়ি থেকে কি তুমি শ্রমিক ডেকে নিয়ে আসবে নাকি? হ্যাঁ, তুমি কথায় কথায় প্রত্যেকবার শ্বশুর বাড়ির কথাই কেন বলো? ওরা কি তোমাকে কোথাও বেঁধে রেখেছে নাকি? আচ্ছা, শ্বশুর বাড়ির কথা মনে পড়ল, বাবা বাড়িতে একা রয়েছে,
বাবা যদি বাড়ি থেকে আবার বাইরে কোথাও চলে যায়, গতবারের মতো যদি উনি আবার হারিয়ে যান, তাহলে আমরা কি করব? এই জন্যই তো আমি বলেছিলাম যে তাড়াতাড়ি কাজ করে নাও। ওনার ঘুম থেকে ওঠার আগেই আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে। সুমিত আর তার স্ত্রী দুজন মিলে বাড়ি যায়। তারপর তারা গিয়ে ওখানে দেখে যে দরজাটা খোলা রয়েছে। সুমিত দরজাটা খোলা দেখেই ভয় পেয়ে যায়। দরজাটা তো খোলা রয়েছে। বাবা, বাবা, তুমি ভেতরে আছো? সুমিত আর তার স্ত্রী দুজনে বাড়ির ভেতরে গিয়ে দেখে, তখন জানতে পারে যে বাড়ির মধ্যে কেউ নেই। আমি বাড়ির কোনা কোনা সব খুঁজে দেখলাম, বাবাকে কোথাও দেখতে পেলাম না আমি। এখন আমাদের কি করা উচিত? এতে আমরা ফেঁসে যাই যদি? হে ভগবান! আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন যে কি করি আমি? মাথার উপরে ঋণ রয়েছে, বাবাও হারিয়ে গেছে। এরই মধ্যে ওদের বাড়িতে গ্রামের নায়েব চলে আসে। তারপর বলে, সুমিত, ও সুমিত, আজকে মনে আছে তো ঋণ শোধ করার দিন? আচ্ছা নাও নাও, এবার আমার টাকা ফেরত দাও দেখি। আরে নায়েব বাবু, আপনি? আসলে ব্যাপারটা হলো টাকা পয়সা একটু কম আছে বাড়িতে, আর সকাল থেকে আমি আমার বাবাকেও খুঁজে পাচ্ছি না। তখন থেকে আমি ওনাকেই খুঁজে যাচ্ছি। দেখো, আমি সেসব কথা কিছু শুনতে চাই না। তুমি আমার কাছ থেকে পুরো 1 লক্ষ টাকা নিয়েছো। যদি বিকেলের মধ্যে টাকা আমাকে ফেরত না দিয়েছো না, তাহলে বাধ্য হয়ে তোমার বাড়িতে আমি হামলা করব। হ্যাঁ। নায়েব এই কথা বলে ওখান থেকে চলে যায়। সুমিত আর তার স্ত্রী গ্রামে গ্রামে গিয়ে নিজেদের বাবাকে খুঁজতে থাকে। বাবার ছবি দেখিয়ে সবাইকে জিজ্ঞাসা করতে শুরু করে। ও দাদা, আপনি এই লোকটাকে কোথাও দেখেছেন কি? ইনি আমার বাবা। ইনি সবকিছু ভুলে যান। আপনি কোথাও দেখেছেন কি? না, আমি দেখিনি তো। যদি আপনি এনাকে কোথাও দেখেন না, তাহলে আমাদেরকে এই অ্যাড্রেসে পৌঁছে দেবেন দয়া করে। সুমিত আর ওর স্ত্রী ওর বাবাকে খুঁজতে খুঁজতে জঙ্গলের দিকে চলে যায়। আর যেই জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে, ওখানে গিয়ে তারা দেখতে পায় যে একজন শিকারী একটা হরিণকে মারার জন্য তার পিছু নিয়েছে। এই দাঁড়া, কোথায় পালাবি তুই? গত 20 বছর ধরে আমি তোর অপেক্ষা করছি। আজকে আমি তোকে মেরেই ছাড়বো, আর তোকে বিক্রি করে অনেক টাকা রোজগার করব। ওই হরিণটা সুমিত আর ওর স্ত্রীর সামনে চলে আসে। শিকার যেই লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়, সুমিত সঙ্গে সঙ্গে ওই হরিণটাকে একটা বড় ঝোপঝাড়ের পেছনে লুকিয়ে নেয়। তারপর শিকারী সুমিতের স্ত্রীকে জিজ্ঞাসা করে, এই মেয়ে, তুই কি একটা হরিণকে দেখলি এখান দিয়ে যেতে? না স্যার, হরিণ আবার কি? আমি তো দেখিনি। আমি তো আমার বাবাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছি। আচ্ছা বোকা মেয়ে তো তুই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল সরে যা সরে যা। শিকারী ওখান থেকে চলে যায়। সুমিত হরিণটাকে নিয়ে বাইরে বেরিয়ে আসে আর হরিণটাকে দেখতে থাকে। হরিণটা খুবই সুন্দর আর আকর্ষিত ছিল। তখন সুমিতের স্ত্রী সুমিতকে বলে, আমরা হরিণকে তো বাঁচিয়ে ফেললাম, এখন আমাদেরকে বাবাকে খুঁজতে হবে। হ্যাঁ গিন্নি, ওদিকে নায়েব মশাই হয়তো আমাদের পুরো বাড়ি কবজা করে নিয়েছে তার লোকজনকে নিয়ে এসে। আমি তো কিছুই বুঝতে পারছি না গো, এখন আমরা কি করব? ওদের কথা শুনে হরিণটা তার আসল রূপে ফিরে আসে। একটা সাধারণ সুন্দর হরিণের থেকে একটা সোনার হরিণে পরিণত হয়। তারপর বলে, আমি তোমাদেরকে বলতে পারি যে তোমার বাবা কোথায় আছেন। ওই সোনার হরিণটাকে ঝলমল করতে দেখে আর ওকে কথা বলতে দেখে সুমিত আর ওর স্ত্রী দুজনেই ভয় পেয়ে যায়। এই হরিণ তো কথা বলছে, এটা কি করে সম্ভব হলো? এটা তো সম্ভবই না। আমি তো আমার নিজের চোখ দুটোকেই বিশ্বাস করতে পারছি না। এসব আমি কি দেখছি? ঘাবড়িও না, আমি একটা মায়াবী হরিণ। এই জঙ্গলের কাছেই একটা ধোবিঘাট আছে, আমি ওখানেই 20 বছর ধরে বন্দী ছিলাম। ওই শিকারী আমাকে ওখান থেকে আজাদ করলো, কিন্তু ওর ইচ্ছে ছিল আমাকে মেরে বিক্রি করে দেওয়ার, কিন্তু তোমরা আমাকে বাঁচিয়ে ফেললে। কিছুক্ষণ আগে তুমি বললে যে তুমি জানো আমার বাবা কোথায় আছে। দয়া করে বলে দাও না, যদি ওনার কিছু হয়ে যাও তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না যে। তোমার বাবা ওই ধোবিঘাটেই আছেন, ওখানে যেও আর নিজের বাবাকে খুঁজে নিও। তোমরা আমার প্রাণ বাঁচিয়েছো, এই জন্য আমার একটা উপহার তোমাদের জন্য এটা হলো যে ওখানে একটা জাদুই সাবান তোমরা দেখতে পাবে। ওই সাবানটা তোমরা নিয়ে নিও আর তাকে জলে ঘুলে রেখে নিও, ওটা নিজে নিজেই একটা বাড়ি হয়ে যাবে। এইসব কথা বলে ওই হিরণটা ওখান থেকে জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে। দুজন স্বামী স্ত্রী জঙ্গল থেকে ধোপার ঘাটের দিকে এগিয়ে যায়। তারপর ওখানে গিয়ে সুমিত দেখতে পায় যে
ওর বাবা ওখানে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। বাবা, বাবা, দয়া করে ওঠো বাবা। আমার মাথাটা ভারী হয়ে গেছে। ওরে বাবা রে, আর পারছি না আমি। বাবা দেখো, আমি সুমিত, আমি তোমাকে নিতে এসেছি। সুমিত বাবা, তুমি সকাল থেকে কোথায় চলে গেছিলে? আমি তো তোমাকেই খুঁজতে এসেছিলাম। এখন আমরা আপনাকে কোথাও ছেড়ে যাব না, চলুন বাড়ি চলুন। তুমি বাবাকে নিয়ে যাও বাড়িতে, আমি ওই সাবানটা নিয়ে আসছি। সুমিত ওই ধোপাঘাট থেকে সব থেকে ঝলমলে একটা সাবান নিয়ে নেয়, আর তারপর যখন বাড়ি ফিরে আসে, হ্যাঁ, সব জিনিসপত্র বাইরে ফেলে দাও, কিচ্ছু যেন পড়ে না থাকে, সব সরিয়ে দাও। আমি আপনার কাছ থেকে কয়েকটা দিন তো সময় চেয়েছিলাম, আপনি সময় দেননি। এই সরে যাও তো, যখন তুমি টাকা নিয়ে আসবে তখন তোমার বাড়ি তুমি আমার থেকে ফিরিয়ে নিও। নায়েব মশাই সুমিত আর ওদের পরিবারের জিনিসপত্র বাড়ি থেকে বাইরে ছুঁড়ে ফেলে দেয়, আর ওই বাড়িটা কবজা করে নেয়। সুমিতের পরিবার রাস্তায় এসে দাঁড়ায়। তখন সুমিতের স্ত্রী সুমিতকে বলে, ওগো, ওই সাবানের ব্যবহার আমরা করছি না কেন বলো? হতে পারে তাতে কিছু লাভ হবে। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছ, আমি একবার করে দেখি না হয়। যাও একটু জল নিয়ে এসো তো। সুমিতের স্ত্রী একটা বড় বালতি করে জল নিয়ে আসে। তার মধ্যে সুমিত ওই সাবানটাকে গুলতে শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যেই দেখতে দেখতে ওই জাদু সাবান থেকে এত বেশি ফেনা বের হয় যে সেটা থেকে একটা বিশাল বড় সাবানের বাড়ি তৈরি হয়ে যায়। আমি তো নিজেকে বিশ্বাসই করতে পারছি না যে এইসব ওই জাদুকরি হরিণটার জন্যই হচ্ছে। আমি তো ধন্য হয়ে গেলাম, এখন আমরা বাবাকে এখানে সুরক্ষিত রাখবো। সুমিত সাবানের বাড়ির ভেতরে গিয়ে ঢুকে দেখে যে এত গরমের মধ্যেও ঘরের ভেতর কি সুন্দর ঠান্ডা রয়েছে, আর সেটা দেখার পরে ওরা সবাই খুব খুশি হয়। একটা হরিণকে সাহায্য করার জন্য আমরা এত কিছু ফল পেলাম, তাহলে তো সবার উপকার করা উচিত আমাদের। এবার থেকে আমার জীবনের মূল লক্ষ্য হবে শুধু মানুষজনের উপকার করা। আমিও এতে আপনার সাথ দেব। ওই দুজন স্বামী স্ত্রী সাবানের ঘরে খুশি খুশি দিন কাটায়, আর গ্রামবাসীরা মিলে ওই নায়েব মশাইকে গ্রাম থেকে বের করে দেয়, আর সুমিতকে ওই গ্রামের নতুন নায়েব ঘোষণা করে দেয়। রানীগঞ্জ নামের একটি গ্রাম ছিল। গ্রামের নামটাই শুধু রানীগঞ্জ ছিল, কারণ ওখানকার জমিনদার খুবই বাজে আর পাপী লোক ছিল। লোকেদের পয়সা লুট করে নিত। এরকম সে শুধু করতই না, বরং এরকম করা তার উদ্দেশ্য ছিল। মালিক, এই টাকাগুলো আমি আমার যে জমি বেচেছিল সেটা বিক্রি করে পেয়েছি। বাকি জমিন আপনার কাছে আগের থেকেই বন্ধক রাখা আছে মালিক। আর ওই জমিটা বিক্রি কাকে করেছো? আমাকে কেন করনি? আমি ওই জমিনগুলো আপনার ছোট ভাই রুদ্র ঠাকুরকে বিক্রি করেছি। আমি সেসব শুনতে চাই না। আমার টাকা আমাকে ফেরত দিয়ে দিও, না হলে আমি তোমার পরিবারকে দিয়ে আমার বাড়ির কাজ করাবো, বুঝেছ? মালিক, আমার ওপর দয়া করুন। আমার কাছে পয়সা কড়ি নেই, আর নাই কিছু বেঁচে আছে, আর জমিনও নেই। কথা আমার তো শুধু একটা পরিবার আছে, এখন সেটাকেও আপনি বন্দি করিয়ে কাজ করাতে চান। নিয়ে এসো, তোমার বড় ছেলেকে আমার বাড়িতে কাজে রেখে দাও, তাহলে এই পয়সা যখন শোধ হয়ে যাবে তখন তোমার ছেলেকে ছেড়ে দেব। জমিদারের আতঙ্কে গ্রামের সবাই ভয় ভয় থাকতো, তাই যখনই ও যেখান দিয়ে যেত সবাই সরে যেত, আর গ্রামের লোকেরা বাড়ির দরজা বন্ধ করে দিত। জানি না এই জমিদার থেকে আমরা কবে যে মুক্তি পাবো। রাতের ঘুম কেড়ে নিচ্ছে আর দিনে শান্তি করে থাকতে দেয় না, যত সব। শেষবার আমি কবে ঘুমিয়েছি সেটাও মনে করতে পারছি না। শেষবার আমি মায়ের কোলে ঘুমিয়েছিলাম, অনেকক্ষণ ধরে ঘুমিয়েছিলাম, কিছুতেই ঘুম ভাঙছিল না আমার, এত বেশি ঘুমাচ্ছিলাম। আর এখন 3-4 দিন হয়ে গেল আমি ভালো করে ঘুমোতে পারিনি। জানি না কবে সেরকম শান্তি করে ঘুমোতে পারবো। আমি তোমার অবস্থা একদম বুঝতে পারছি, কিন্তু এর খুব তাড়াতাড়ি কোনো না কোনো উপায় বার করতেই হবে। আমরা সবাই গ্রামবাসীরা মিলে পুলিশে কমপ্লেন করে দিই। তুমি একদম ঠিক কথা বলেছ। আমাদের গ্রামের লোকেরা মিলেমিশে জমিদারের এগেনস্টে কিছু কমপ্লেন করলে পুলিশ স্টেশনে সব কিছু হয়তো ঠিক হয়ে যেতে পারে। ওর আসল জায়গা জেলেই, তাই না? বৈকুণ্ঠ সমস্ত গ্রামবাসীদের এক জায়গায় জড়ো করে, তারপর পুলিশ স্টেশনে চলে যায়। সেখানে গিয়ে তারা বৈকুণ্ঠ নিজেদের সমস্যার কথা বলে। দেখো, আমি এতে তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। ওই জমিদারের পहुंच অনেক ওপর অবধি আছে। আমাকে আর আমার পুরো ডিপার্টমেন্টকে ও ট্রান্সফার করে চাকরি থেকে বারও করতে পারে ও। দয়া করে তোমরা এইসব কাজ একদম করো না, আর আমাদেরকে আমাদের মতন করে থাকতে দাও তো। গ্রামবাসীরা পুলিশের লোকেদের কাছ থেকেও কোনো সাহায্য পায় না, কিন্তু গ্রামবাসীরা যে নালিশ করেছে পুলিশ স্টেশনে গিয়ে সেটা ঠাকুর জমিদার জানতে পেরে যায়। তারপর সে সবাইকে বলে, আমি শুনলাম যে তোমরা গ্রামবাসীরা নাকি আমার ব্যাপারে নালিশ করার জন্য
পুলিশ স্টেশনে গিয়েছিলে আর তাদেরও নাম জানতে পেরেছি যে যারা ওখানে গিয়েছিল। কি বৈকুণ্ঠ? মালিক মালিক, হ্যাঁ আমি তো শুধু এমনিতেই আমার মায়ের হাতের পলাটা চুরি হয়ে গেছিল, সেটার জন্য কমপ্লেন করতে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি তো শুনেছি তোমার মা অসুস্থতায় প্রায় ভোগেন, তাই না? এই যে যাও তো, ওর মাকে বাইরে বের করে নিয়ে এসো, যাও, তার চিকিৎসা আমি করব। জমিদার নিজের পুষে রাখা গোলামগুলোকে পাঠিয়ে বৈকুণ্ঠর মাকে ডেকে নিয়ে আসে। আমি যদি তোমাকে বাইরে ধাক্কা দিয়ে ফেলে দিই না, তাহলে তোমার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। জমিদার এই কথা বলে বৈকুণ্ঠর মাকে ধাক্কা দিয়ে দেয়। মা, তোমার কোথাও ব্যথা লাগেনি তো মা? আমাদের মতো গরিবদেরকে বিরক্ত করে তুই খুব আনন্দ পাচ্ছিস না? দেখিস, এই গরিবদেরই বোঝ তোর মাথার ওপরে আসবে আর তুই ঝুঁকে যাবি। আমি ভগবতী মায়ের কাছে প্রার্থনা করছি, যা, আমি শ্রাপ দিলাম তোকে যে তুই সারা জীবন কুড়ো হয়ে থাকবি। ওই বুড়িমার এই কথা বলাতেই খুব জোরে একটা বিদ্যুৎ চমকায় আর খুব জোরে হাওয়াও দেয় আর খুব জোরে একটা আলো আসে, সেটা জমিদারের গায়ের ওপরই পড়ে আর তার ফলে সে কুঁজো হয়ে যায়। এটা কি করে হলো? কি করে হতে পারে এটা? না, আমি কুঁজো হতে পারি না, না। কুঁজো হয়ে যাবার পরই জমিদার ওখান থেকে চলে যায় আর গ্রামবাসীরা ওকে কুঁজো হতে দেখে অবাক হয়ে যায়। এটা আমার সাথে কি হয়ে গেল? এ কিরকম অন্যায় হলো আমার সাথে? হায় ঈশ্বর, এ কিরকম সর্বনাশ হলো ঈশ্বর! এগুলো আপনার দ্বারা করা পাপ আর অধর্মেরই ফল। আরে অল্প পয়সায় তো নিয়েছিলাম আমি ওদের থেকে, তার জন্য এত বড় শাস্তি কি করে সহ্য করব? হায় ঈশ্বর! এটা কিছু টাকা পয়সার জন্য নয়, ব্যাপারটা হলো গরিবদের থেকে পাওয়া হায় আর বাজে কাজের কর্ম। আপনার এই শ্রাপ আমার আর আমার বাচ্চাদের না লেগে যায়, তাই আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, নিজের বাচ্চাদেরও নিয়ে যাচ্ছি। জমিদার কুঁজো হয়ে যাবার কারণে ওই জমিদারের স্ত্রী নিজের বাচ্চাকে সঙ্গে করে নিয়ে জমিদারকে ছেড়ে চলে যায়। জমিদারের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, অনেক মাস কেটে যায় আর তারই মধ্যে ওই কুঁজো অনেক বৈদ্য, ডাক্তার, অনেক লোককেই নিজের কুঁজো হওয়ার কারণে জিজ্ঞাসা করে যে কি করে সুস্থ হওয়া যায়। এর কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। তোমার কুঁজো হওয়াটা হয়তো আর কখনোই ঠিক হবে না। এরকম করে বলবেন না, আমি আমার ভুল বুঝতে পেরেছি, কিছু না কিছু উপায় তো থাকবেই। এই ব্যাপারে আমি কোনো সাহায্য করতে পারবো না, কিন্তু যার জন্য তোমার এই ক্ষতিটা হয়েছে তুমি তার কাছে গিয়ে ক্ষমাটা চেয়ে নাও, বুঝলে? তাহলে তুমি ঠিক হয়ে যাবে। এই ভুলে যাও না বৈদ্য, আমি হলাম এই গ্রামের সব থেকে বড় জমিদার ঠাকুর, আর ঠাকুর কখনো কারুর সামনে মাথা নত করে না। এখানকার গাছপালা, পশু পাখি, ফসল, জল সব আমার। তুমি বলছো যে আমি ক্ষমা চাইবো ওদের কাছে গিয়ে? তুমি এখনো অহংকারে ভুগছো, তোমার তাহলে এই অবস্থায় থাকা উচিত। আরও কয়েকটা দিন পেরিয়ে যায়, কিন্তু জমিদার কুঁজো হওয়ার এই রোগটা কখনোই ঠিক হয় না। তারপর সে অসহায় হয়ে তারপর সেই বুড়িমার কাছে চলে যায় আর তার কাছে গিয়ে বলে, তোমার অভিশাপের কারণে আমি এত কিছু কষ্ট পেয়েছি, দয়া করো, আমার উপর দয়া করো। আমি আজ থেকে কোনো গ্রামের লোকেদেরকে, গ্রামবাসীদের ওপরে অত্যাচার করব না, কথা দিলাম। তুমি গ্রামের সবাইকে একেবারে অতিষ্ঠ করে তুলেছিলে, তারই অভিশাপ তুমি পেয়েছো, বুঝলে? আমাকে ক্ষমা করে দাও, আর এর কোনো উপায় একটা বলো। আমি সবার জমি ফিরিয়ে দেব, কথা দিচ্ছি, আর তাদের টাকা পয়সাও। আর যতদিন না তোমার মাতা আমাকে উপায় বলবে না, আমি এখান থেকে যাব না কোথাও। কুঁজো ওই বুড়িমার বাড়িতে গিয়ে কান্নাকাটি করতে শুরু করে, আর কান্নাকাটি করতে দেখে ওই বুড়িমা তাকে বলে, যদি তুই এই কুড়ো অবস্থা থেকে মুক্তি চাস, তাহলে তোকে পুরো গ্রামকে খুশি করতে হবে, তখন গিয়ে তুই এই অসুখ থেকে ছাড়া পেয়ে যাবি। আমি সব কিছু করার জন্য তৈরি আছি, আপনি যেমন বলবেন আমি তেমনই করব। এরকম কুঁজো হয়ে থাকার থেকে তো আমি আমার প্রাণটাই শেষ করে দেব। আমি আমার সব ভুল বুঝতে পেরে গেছি। তখন ওই বুড়িমা ওকে নিজের সঙ্গে নিয়ে গিয়ে একটা উঠোনে মন্দিরের কাছে নিয়ে যায়, যেটা ভগবতী মায়ের ছিল। এটা কি? আপনি আমাকে এখানে কেন নিয়ে এসছেন? এটা ভগবতী মায়ের মন্দির, এই মন্দিরের প্রসাদ তুই সমস্ত গ্রামবাসীদের খাওয়াবি।
আর ওদের থেকে পাওয়া জমি আর টাকা পয়সা ওদেরকে ফেরত দিয়ে দিতে হবে। এইটুকু করার পর তুই ঠিক হয়ে যাবি। আমি এরকমটাই করব। ওই কুঁচো লোকটা তারপর সেরকমই করে, গ্রামের সবার বাড়িতে গিয়ে নিমন্ত্রণ দিতে যায়। আমি যা ভুল করেছি আমি তার প্রায়শ্চিত্ত করতে চাই, সেই জন্য আমি তোমার পায়ে পড়তেও রাজি আছি, বুঝেছো? আরে শুধু পায়ে পড়লে হবে না, কিছু একটা করে তখন বুঝবো। কুঁজো নিজের বাড়িতে বিশাল বড় ভোজের ব্যবস্থা করে। ভগবতী মায়ের চরণে প্রসাদ দান করে গ্রামের সবাইকে ভোজ খাওয়ায়। খাবারটা তো বেশ ভালোই হয়েছে, কি দারুণ খেতে লাগছে। অনেক দিন পরে ভালো করে খাওয়ালো। ভালো করে খাও পেট ভরে। জমিদারের সেই ভোজ দেবার পরই গ্রামের লোকেরা খুব খুশি হয়। আমি তোকে ক্ষমা করলাম, এখন তুই নিজের আগের অবস্থায় চলে আসবি। আর সঙ্গে সঙ্গে কুঁজো জমিদারের উপরে একটা আবার আলো আসে, আর সে আগের মতন আবার হয়ে যায়। এটা কি, আমি আবার আগের মতন হয়ে গেছি। জয় ভগবতী মায়ের জয়, জয় ভগবতী মায়ের জয়। জমিদার খুবই আনন্দ হয় আর নিজের আসল রূপে ফিরে এসে গ্রামের লোকেদেরকে 1 মাস পর্যন্ত ভোজ খাওয়াতে থাকে। সবার পয়সা ফিরিয়ে দেয় সে, আর খুশি খুশি গ্রামের লোকেরা বাস করে।